জাইন এবং ইসরাতের দুজন ব্যস্ত সময় কাটাচ্ছে। নুসরাতকে আজকাল ধাক্কিয়ে অফিসে পাঠানো যায় না। জিজ্ঞেস করলেই তার উত্তর বাড়িতে তার অনেক কাজ। হাতে সবসময় বড় তালা নিয়ে হাঁটে। সেদিন নাজমিন বেগম কিচেনের সামনে ঘুর ঘুর করতে দেখে চেপে ধরলেন। ধমকালেন অনেকক্ষণ। তারপর হাতে তালা দেখে জিজ্ঞেস করলেন, এটা কিসের জন্য হাতে নিয়ে ঘুরিস? নুসরাত প্রথমে ঠোঁটে ঠোঁট চেপে বসে রইল, যার মানে সে বলবে না। নাজমিন বেগম মাথায় দুটো থাপ্পড় মেরে আবার জিজ্ঞেস করলেন, তুই বলবি নাকি আমি তোকে জুতো পিটা করব? নুসরাত নাকমুখের হাল বেহাল করে মায়ের দিকে তাকাল। চোখ বাঁকা করে রেখে বলল, তুমি আমার গায়ে হাত তুলছ, বৌমার গায়ে হাত তুলছ, জঘন্য অপরাধ করছ শাশুমা। আমাকে আমার শাশুড়ি হাত লাগালেন না এখন পর্যন্ত, আর তুমি আমাকে থাপ্পড় মারলে? না, আমি বিশ্বাস করি না। নাজমিন বেগম এক হাত দিয়ে কোমর চেপে ধরে বললেন, নাটক শেষ। এবার বল হাতে উইটা কেন? নুসরাত মায়ের কাছ থেকে নিজেকে ছুটিয়ে নিয়ে এসে মিনমিন করে বলল, সুরক্ষা দিচ্ছি। নাজমিন বেগম ভ্রু বাঁকিয়ে জিজ্ঞেস করলেন, কাকে? ইসরাতকে। নুসরাতের পিঠে ধুম ধুম করে দুটো কিল দিলেন নাজমিন বেগম। ওড়না কোমরের কাছে বাঁধতে বাঁধতে এগিয়ে এলেন নুসরাতকে পেটানোর জন্য। তুই কে রে, ওকে সুরক্ষা দিবি? ও কি এখানে সুরক্ষিত নয়? নাজমিন বেগমকে তেড়ে আসতে দেখে নুসরাত পালাল। যেতে যেতে চিৎকার করে বলল, আমি হলাম দ্য গ্রেট নাসির উদ্দিনের একমাত্র ছেলে, দ্য গ্রেট সৈয়দা ঝন্টু। নাজমিন বেগম কিছুক্ষণ নুসরাতের যাওয়ার দিকে তাকিয়ে থেকে দীর্ঘ শ্বাস ফেলে নিজের কাজে গেলেন। এই পাগলকে নিয়ে তিনি কি করবেন? নুসরাত আজ শরীর খারাপ করায় সন্ধ্যার দিকে আরশের রুমে ঘুমিয়ে গিয়েছে। জাইন বাড়িতে ক্লান্ত দেহ নিয়ে ফিরে আসলো মাগরিবের আজানের পর। এই জানুয়ারি মাসে ও ঘেমে নিয়ে জবজবে হয়ে গিয়েছে। আবহাওয়া এই কয়েক বছর ধরে ধোঁকা করছে। শীতকালে শীত না লেগে গরম লাগছে। হায় রে শীত! জাইন দীর্ঘ শ্বাস ফেলে আলগোছে রুমের দিকে এগিয়ে গেল। সবাই মাগরিবের নামাজ আদায় করার জন্য নিজ নিজ রুমে। আহানের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। নামাজে প্রথম রাকাতের সূরা ফাতিহা পড়ছে গলা ফাটিয়ে, যা আহানের রুম থেকে বের হয়ে সারা বাড়িতে প্রতিধ্বনি হচ্ছে। জাইন হাসল গাল বাঁকিয়ে, যা বুঝার উপায় নেই কোনোভাবে। ইসরাতের রুম আজ পর্দা কিছুটা ফাঁক করে রাখা ছিল। জাইন সেদিকে না তাকিয়ে পা চালিয়ে রুম ক্রস করে চলে গেল। 5 সেকেন্ডের মাথায় তড়িৎ ফিরে আসলো আবার ইসরাতের রুমের সামনে। চারিদিকে একবার তাকিয়ে গলা পরিষ্কার করে বড় বড় পা ফেলে প্রবেশ করল ইসরাতের রুমে। রুমের ভিতর থেকে মেয়েলি পারফিউম এর সুঘ্রাণ এসে জাইনের নাকে লাগল। জাইন চারিদিকে চোখ ঘুরাল। হঠাৎ চোখ পড়ল স্টাডি টেবিলের উপর, যেখানে বইয়ের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে ইসরাত। জাইন এক হাতে কোট ভাঁজ করে রেখে অন্য হাত পকেটে ঢুকিয়ে হেঁটে এগিয়ে গেল ইসরাতের দিকে। ইসরাতের দিকে নিঃশব্দে তাকিয়ে তাকল জাইন কিতকাল। সময় গড়াল। কিছুক্ষণ পর জাইনের টনক নড়তেই হালকা হাসল। নিজের কাজে নিজে কিছুটা অবাক হল। জাইন পকেট থেকে হাত বের করে দাড়ির মাঝে হাত বুলাল। টেবিলের উপর এক হাত ভর দিয়ে ঝুকল ইসরাতের দিকে। ইসরাতের মুখের সামনে আসা চুলগুলো আলগোছে কানের পিছনে গুজে দিল। হালকা ফু দিল কানের লতিতে। হঠাৎ জাইনের ভ্রু কুঁচকে গেল। ইসরাতের কানের দিকে চোখ ছোট ছোট করে তাকাল। পিয়ার্সিং কানে করা দেখে জাইন বিড়বিড় করল, এটা আবার কবে করল? ইসরাতের পিয়ার্সিং করা জায়গায় হাত বুলিয়ে দিল। গালে আঙুল দিয়ে স্লাইড করতেই গাল লাল হয়ে গেল। জাইন হালকা হেসে ইসরাতের কানে লতিতে আর গালে সফট চুমু খেল। রুম থেকে বের হয়ে যেতে যেতে ইসরাতের উদ্দেশ্যে বিড়বিড় করল, তফাত আছে ভালোবাসায় আর মায়, যতটা তফাত ধোয়া আর কুয়াশায়। জাইন নিজের রুমে ঢুকে রুম লক করে নিল। শার্টের বোতাম খুলতে খুলতে ভাবল আজ কাবাবে হাড্ডির দেখা পেল না। গেল কই? সারাদিন তো দেখা যায় হাতে তালা নিয়ে দরজার আশেপাশে ঘোরাঘুরি করছে। আজ এতক্ষণ পার হয়ে গেল, কোনো নড়চড় নেই। জাইন শার্ট খুলে ঢিল মেরে ফেলে দিল বাথরুমের মেঝেতে। পরনে রইল শুধু ফরমাল প্যান্ট। জাইন শার্ট খুলতেই ভেসে উঠল পেটানো পুরুষালী দেহের খাজ। হাতে লাইটার আর সিগারেট নিয়ে প্যান্টের বেল্ট কিছুটা লোজ করতে করতে বারান্দায় দিকে এগিয়ে গেল। জাইনের রুমের বাহিরে জায়ান নক করল। জাইন রুমের ভিতর থেকে রাশভারী গলায় বলল, কামিং। জায়ান হেলে দুলে রুমে প্রবেশ করল। ঠোঁট বাঁকিয়ে হালকা হেসে বিছানায় লাফ দিয়ে বসে গেল। জাইন ল্যাপটপ থেকে চোখ তুলে তীব্র দৃষ্টি নিক্ষেপ করল জায়ানের পানে। জায়ান দু হাত উপরে তুলে সরেন্ডার করার মতে করে বলল, আরে ভাই, এরকম লোক দিচ্ছ কেন? মনে হচ্ছে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। জাইন কোনো কথা না বলা জায়ানের পায়ের দিকে তাকাল।
জায়ান জাইনের চোখ অনুসরণ করে নিজের পায়ের দিকে তাকাতেই আসল ঘটনা বুঝতে পারল। বোকার মতো হেসে বলল, স্লিপার পরা ছিল। জাইন তবুও গম্ভীর চোখ নিয়ে ওই দিকে তাকিয়ে রইল। জায়ান জাইনকে বিশ্বাস করতে না দেখে বিছানায় শুয়ে পা জাইনের মুখের সামনে ধরে বলল, দেখ ভাই, পা পরিষ্কার। আমি 100% সিউর তুই আর আরশ দুইটাই সূচিবায়ু রোগে আক্রান্ত। জাইন জায়ানের ফালতু কথায় ধ্যান দিল না। ল্যাপটপে নিজের কাজের দিকে ধ্যান দিল। জায়ান নিজের দিকে জাইনের কোনো পাত্তা না পেয়ে ব্যথিত গলায় বলল, ফ্রান্স, যখন ছিলাম আমাদের মধ্যে কত কথা, কত আড্ডা দেওয়া হতো, আর এখন কথা বলা তো দূর দেখাই হয় না। জাইন একবার তীক্ষ্ণ দৃষ্টি তুলে তাকালো জায়ানের দিকে। জাইনের তীক্ষ্ণ দৃষ্টির প্রকোপে পড়ে জায়ান কেসে উঠল। আচ্ছা, তুই কথা না বললে কি হতো? আরশ বলত। জাইন এতক্ষণ পর নীরবতা ভেঙে বলল, আরশ কখন তোর সাথে কথা বলতো? আমি তো কোনোদিন দেখলাম না। জায়ান থতমত খেল, চোখ মুখ উল্টে বসে রইল। এত সত্যি কথা বলতে কে বলেছে? জাইন গম্ভীর গলায় বলল, ফালতু কথা শোনার টাইম নাই। যা বলতে এসেছিস বল, না হলে ভাগ এখান থেকে। জায়ান ঠোঁট কামড়ে জাইনের দিকে সিরিয়াস হয়ে তাকালো। আর 2 দিন পর তো আব্বু আম্মুর অ্যানিভার্সারি। প্রতি বছর তো আমরা পালন করি, তাহলে এবার কেন নয়? আমি এই বিষয় ভেবে রেখেছি। ভাবছিলাম সারপ্রাইজ দিব, তাই আর বলা হয়নি। তাহলে কিভাবে কি করব? করবি? আগামীকাল বলে দিব তোকে। এখন যা, নিজের রুমে। কিন্তু আমি আজ এখানে থাকব তোর সাথে? জাইন তীক্ষ্ণ চোখে তাকালো। ঠোঁট নেড়ে নেড়ে কিছু বলতেই জায়ান উঠে দাঁড়িয়ে বলল, ভাই, এত সিরিয়াস হচ্ছেন কেন? আমি তো চলেই যাচ্ছিলাম। নুসরাত ভার্সিটি যাওয়ার জন্য চুল বেঁধে রেডি হয়ে বসে আছে। আরশ আয়নার সামনে দাঁড়িয়ে টাই পরছিল আর চোখে বিছানায় নুসরাতের দিকে তাকিয়ে আবার টাই বাঁধায় মন দিল। আরশ টাই পরে নিয়ে কাবার্ডের দিকে এগিয়ে গেল। ব্ল্যাক কালার কোট কাবার্ড থেকে বের করে ভাঁজ করে রাখল বিছানার পাশে। নুসরাতের দিকে তাকালো আবার। আজ এত চুপচাপ কেন তা আরশের মাথায় ধরল না। মাথায় কি খিচুড়ি পাকাচ্ছে এক আল্লাহ ভালো জানে। শার্টের উপরের দিকের বোতাম খুলল কোনো কারণ ছাড়া। নুসরাতের দিকে ঠান্ডা চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, কি বাবু সাহেব হয়ে বসে আছিস কেন? পটর পটর বন্ধ কেন আজ? নুসরাত উঠে দাঁড়াল, হেলে দুলে এগিয়ে গেল আরশের দিকে। আরশের শার্টের দুপাশ হাত দিয়ে চেপে ধরে মুচকি হাসল। আরশ তীক্ষ্ণ চোখে তাকিয়ে থেকে নুসরাতকে জিজ্ঞেস করল, কি এত পীড়িত কোথা থেকে আসছে? নুসরাত গদগদ ভঙ্গিতে হেসে আরশের বুকে মাথা রাখল। আরশ বুঝল না নুসরাতের এত মশলা মাখানোর কারণ। ঠেলে দূরে সরিয়ে দিতে চাইল। নুসরাত কাঁঠালের আটার মতো আরশের শার্ট ধরে বুকের সাথে লেগে রইল। আরশ নিজেকে স্বাভাবিক রেখে বলল, কি চাই? দূরে সর। নুসরাত দূরে সরা তো দূরের কথা, আরেকটু কাছ ঘেঁষে লেপটে গেল আরশের বুকের সাথে। দাঁত দিয়ে নিচের ঠোঁট চেপে ধরে 2 হাত নিয়ে আরশের পৃষ্ঠদেশে চেপে ধরল। আরশ ভ্রু উঁচিয়ে সন্দেহ নিয়ে চুপচাপ তাকিয়ে রইল। অপেক্ষা করল নুসরাতের বলার অপেক্ষায়। নুসরাত আরশের ঠোঁটে সূক্ষ্ম চুমে খেয়ে দূরত্ব বাড়াতে চাইল, কিন্তু আরশ এবার দূরত্ব বাড়াতে দিল না। কোমর চেপে নিজের সাথে জড়িয়ে ধরে রাখল। ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, কি চাই? নুসরাত নিজের পা খুঁড়তে লাগল মেঝেতে। দাঁত দিয়ে ঠোঁট চেপে বলল, বলবো। আরশ মাথা নাড়াল। নুসরাত মিনমিন করে বলল, একবার আমার সাথে ভার্সিটি যেতে হবে। আরশের সোজা হয়ে থাকা ভ্রু বেঁকে গেল। নুসরাত মতিগতি চেঞ্জ হতে দেখে গালে ঠোঁট দাবিয়ে চুমু খেল। আরশ কপালে হাজারটা ভাঁজ ফেলে ওইরকম দৃষ্টি রেখে চেয়ে থাকল। নুসরাত আরেকটা চুমু খেয়ে আরশের দিকে তাকাতেই আরশ কপালের সাথে কপাল চেপে ধরে চোখ ছোট ছোট করে নিল। নুসরাতকে শাসানোর স্বরে বলল, কি করেছিস তুই? নুসরাত উচ্ছ্বাসী গলায় বলল, তেমন কিছু করিনি। তাহলে কেমন কিছু করেছিস? নুসরাত চোখ ঘুরাল আশেপাশে। তার ভয় লাগছে একে বলতে। যদি বাড়িতে কাউকে বলে দেয় সে ফেল করেছে, তাহলে তো জুতো পিটা করা হবে তাকে। নুসরাত মাথা দুদিকে ঝাড়া দিয়ে চিন্তা ফেলে দিল বাহিরে। আরশ নুসরাতের থুতনি চেপে ধরে নিজের দিকে ফিরাল। নাকে হালকা নাক ছুঁয়ে দিয়ে বলল, কি হয়েছে বল? আমি আছি তো। নুসরাতের মনোভাব বোঝা গেল না। ঠোঁট বাঁকা করে আরশের এক হাত নিজের কোমর থেকে টেনে নিয়ে এসে নিজের হাতের উপর রাখল। সন্দেহী গলায় বলল, আগে ওয়াদা করুন, তারপর বলবো কি হয়েছে। আরশ ওয়াদা করতে অগ্রাহ্য করল। নুসরাত আরশের বাহু বন্ধন থেকে বের হয়ে বলল, তাহলে আর বলবো না। আরশের সোজা জবাব, আমিও তাহলে যাব না। ছোট্ট বিষয়,
একটা ওয়াদা করলেই তো হয়ে যায়। তাহলে তো আপনার উপর আমার ভরসা হয়ে যাবে, আপনি ফাঁস করবেন না। আরশ নিজের জিহ্বার সামনা বের করে ঠোঁট ভিজিয়ে নিল। তারপর নিজের সাথে কিছু বোঝাপড়া করে মাথা নাড়িয়ে রাজি হয়ে গেল। আগে ওয়াদা করুন, তারপর বলবো। আরশ গম্ভীর গলায় বলল, ওয়াদা? ওয়াদা বলতে দেরি হলো, কিন্তু নুসরাতের কারণ বলতে দেরি হলো না। আসলে না, আমি পঞ্চম সেমিস্টারে ডাব্বা খেয়েছি। আরশ চোয়াল ঝুলিয়ে ফেলল, চোখ মুখ বিকৃতি করে বলল, কি বললি আবার বল? বুঝতে পারিনি। আরে ভাই, বুঝতে পারেন না, পঞ্চম সেমিস্টারে ফেল করেছি। ফেল? আরশের চোখ এত বড় বড় হয়ে গেল যখন শুনল নুসরাত ফেল করেছে। অবিশ্বাস্য নজরে তাকিয়ে থেকে ঢোক গিলল। ঠোঁটে ঠোঁট চেপে দাঁত কিরমির করে বলল, তুই ফেল করেছিস? আর এটা তুই গলা ফাটিয়ে বলছিস? তোর লজ্জা লাগছে না? নুসরাত উপরের পাটির দাঁত বের করে হাসল। আরশের ঠোঁট হাতের তালু দিয়ে চেপে ধরে বলল, চুপ, এত জোরে কথা বলছেন কেন? আমি কাছেই আছি, ধীরে বলুন, মানুষ শুনতে পাবে তো। নুসরাত দরজার বাহিরে চোখ দিয়ে একটু উকি ঝুঁকি মারল। নিজের সামনে দাঁড়িয়ে থাকা অগ্নিমানবকে তার চোখে লাগল না। কাউকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে আরশের দিকে তাকালল। আরশ খেপা বাঘের মতো তাকিয়ে আছে নুসরাতের দিকে। নুসরাত আরশের দিকে তাকিয়ে হেসে বাহুতে হালকা চাপড় মেরে বলল, আপনার কাছে বিশ্বাসযোগ্য বলে এটা মনে হচ্ছে না, কিন্তু এটাই সত্যি। নুসরাত আরশের রাগী দৃষ্টি দেখে বুঝল না আরশের এই দৃষ্টি দেওয়ার মানে। মনে করল অতিরিক্ত অবাক হওয়ার কারণে এভাবে তাকিয়ে আছে। আরশ ঠোঁটে ঠোঁট চেপে শ্বাস ফেলল, রাগ কন্ট্রোলে আনার জন্য। কিন্তু নুসরাত হেসে আরশের কাঁধে গড়াগড়ি খাচ্ছে। আরশ আর চোখে অসহায় ভাবে তাকাল। এই পাগলকে নিয়ে সে কি করবে? একে নিয়ে সারা জীবন সে থাকবে কিভাবে? আফসোস হয় আরশের, কেন সে বাজি ধরতে গেল? কেন রাগের মাথায় যা মুখে এসেছে তাই বলে দিয়েছে? একবার যদি সেদিন মুখটা আটকাত তাহলে আজ এই দিন তাকে দেখতে হতো না। দাঁড়িয়ে থাকা অবস্থায় চোখ বন্ধ করে নুসরাতের মাথা এক হাত দিয়ে চেপে ধরে বুকের সাথে নিয়ে শক্ত করে ধরে রাখল। নুসরাত ছটফট করতে লাগল নিজের মাথা আরশের হাত থেকে ছাড়ানোর জন্য। আরশ নুসরাতকে নড়াচড়া করতে দেখে আরও শক্ত করে ধরে রাখল। জাইন অফিসে যাওয়ার আগে ইসরাতের রুমে ঢুকল চুপি চুপি। ইসরাতকে কমফোর্টার গায়ে দিয়ে ঘুমাতে দেখে গাল এলিয়ে হাসল। ইসরাতের বিছানার পাশ ঘেঁষে বসল। ইসরাত বিছানার মাঝ বরাবর ঘুমিয়ে আছে কোনাকোনি পা রেখে। জাইন ইসরাতের মাথার নিচে বালিশ দিয়ে নিশ্চুপ চোখে তাকিয়ে রইল। অনেক কথা ইসরাতকে বলতে ইচ্ছে করল, হয়তো সময়ের অভাবে নয়তো মনের পীড়নে, বলা হল না। নিশ্চুপ তাকিয়ে থেকে সময় কাটাল। ইসরাত ঘুমালে দিন দুনিয়ার খবর ছেড়ে ঘুমায়। জাইন ইসরাতের গালে টেপ টেপ করে হালকা হাতে থাপ্পড় দিল। যখন দেখল ইসরাত নড়ছে না, তখন ইসরাতের মাথা টেনে তুলে নিজের বুকের সাথে চেপে ধরল। বিড়বিড় করে বলল, ডু ইউ নো ইসরাত, হোয়াট ইজ রোস্ট ফিলিং ওয়েন ইয়োর হার্ট ক্রাইজ বাট ইয়োর আইজ ডোন্ট? জাইন তাচ্ছিল্য করে হাসল। ইসরাতের মাথা বালিশের উপর ঠিকভাবে রাখতে রাখতে বলল, আমি কাকে বলছি? যাকে বলছি সে তো ঘুমিয়ে। হায়রে কপাল! জাইন দাঁতে দাঁত চেপে ইসরাতের পাশে কিছুক্ষণ বসে রইল। ইসরাত নড়ে চড়ে পাশ ফিরল। তারপর আবার ঘুমের ঘুরে আবার তলিয়ে গেল। নিচ থেকে সকালের নাস্তা করার জন্য তলব করা হচ্ছে। জাইন উঠে দাঁড়িয়ে ইন করা শার্ট টেনে ভাঁজ ঠিক করে নিল। শার্টের হাতা গুটাতে গুটাতে রুম থেকে বের হতেই দরজার সাথে ঝুলে দাঁড়িয়ে থাকা নুসরাতকে দেখতে পেল। নুসরাত বোকার মতো হেসে বলল, ভাইয়া, আমি কিচ্ছু শুনিনি। আর শুনে থাকলে ও ভুলে গিয়েছি। নুসরাতের বাচ্চা, তুই আসবি নাকি আমি আসব? আরশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে বিরক্তি নিয়ে। এই নুসরাতের জন্য তাকে ও জাইনের আবেগপূর্ণ পার্সোনাল কথা শুনতে হয়ে গেল। একে নিয়ে সে কি করবে? এর কি হবে? আর তার কি হবে? আল্লাহ, এই পাগলকে তুমি একটু ঠিক করে দাও। আমি নফল নামাজ আদায় করব একে একটু ঠিক করে দিলে। জাইন শান্ত চোখে তাকিয়ে গমগমে ভরাট পুরুষালী গলায় বলল, নুসরাত, অন্যের কথা কান পেতে শোনা বেড হেবিট। আরশও তোমার সাথে ছিল? আমি কিছু শুনিনি ভাইয়া, শুধু দেখেছি আমার এই গুনাগার আখোছে আপনার আর ইসরাতের মাঝে যা হচ্ছিল। এখানে আমার দোষ বা কোথায়? আপনারা দরজা খুলে রোমাঞ্চ করলে আমরা সাধারণ জনগণের একটু আকটু দৃষ্টি সীমানায় পড়বে। দোষ তো সব আপনার। নুসরাত জাইনের উপর সব দোষ চাপিয়ে দিয়ে হেলে দুলে চলে গেল সিঁড়ির দিকে। ভার্সিটিতে আসার পথে আরশ কোনো কথা বলেনি। ভার্সিটিতে পৌঁছানোর পর নুসরাত প্রফেসর আনোয়ারের রুমের সামনে আরশকে পৌঁছে দিয়ে বলল, আপনি ভিতরে যান, আমি বাহিরে আছি।
আরশ তীক্ষ্ণ দৃষ্টি নুসরাতের দিকে ছুড়ে রাশভারী গলায় বলল, আয়। নুসরাত নিজের জায়গা থেকে এক পা নড়ল না। আরশ হাত চেপে ধরে দরজার সামনে দাঁড়িয়ে ভরাট গলায় বলল, মে আই কামিং? ইয়েস মিস্টার। নুসরাত ভুলাভালা মুখ বানিয়ে ভিতরে ঢুকল। মিষ্টি গলায় এক পেশে হেসে বলল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গার্জিয়ান নিয়ে আসছেন শেষ পর্যন্ত। বসুন মিস্টার ডট ডট। আরশ তীক্ষ্ণ দৃষ্টি প্রফেসরের দিকে ছুড়ে দিয়ে বলল। আরশ, সৈয়দ আরশ হেলাল। প্রফেসর আনোয়ার আরশের দিকে না তাকিয়ে নুসরাতের পানে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কে উনি আপনার? প্রফেসর আনোয়ার নুসরাতকে হঠাৎ প্রশ্ন করায় সে নড়েছে উঠল। চোখ বড় বড় করে বলল, জি। এলিপসিস ডট। আরশ থামিয়ে দিয়ে বলল, এর সাথে কি কথা বলছেন? আমি বসে আছি ওর অভিভাবক, আপনি আমার সাথে কথা বলুন। তাহলে মিস্টার আরশ আপনি বলুন, মিস নুসরাতের কি হন আপনি? আরশ গলার স্বর যথেষ্ট আয়ত্তে এনে সুন্দরভাবে বলতে চাইল, আমি নুসরাতের হাজবেন্ড। কিন্তু কথা বের হলো কর্কশ গলায় ক্যাটক্যাট করে, আমি ওর হাজবেন্ড। প্লিজ স্টপ কলিং হার মিস। কল হার মিসেস ইনস্টেড। মিস শুনতে অদ্ভুত লাগছে। বিবাহিত মহিলাকে আবার কিসের মিস? মিসেস বলুন মিসেস। প্রফেসর আনোয়ার নুসরাতের মুখের দিকে তাকিয়ে বললেন, আপনার বিয়ে হয়ে গিয়েছে? আরশ বলল, জি বিয়ে হয়ে গিয়েছে ওনার। নাও সি ইজ প্রেগন্যান্ট। নুসরাত চিৎকার করা বলে উঠল, মানে কি ভাই? প্রফেসর আনোয়ার কংগ্রেস করলেন। আরশ চোখ ছোট ছোট করে বলল, জি বলুন কি জন্য ডেকে পাঠিয়েছেন? প্রফেসর আনোয়ার নুসরাতের নামে অভিযোগ দিতে শুরু করলেন। নুসরাত এখন পর্যন্ত একটা অ্যাসাইনমেন্ট ঠিকঠাক মতো জমা দেয়নি। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ দিনে এসে জমা দেয় লাস্ট মিনিটে। আরশ জানালো এবার থেকে ঠিকঠাক অ্যাসাইনমেন্ট জমা দিবে নুসরাত। নুসরাত অর্গানিক রসায়নের একটা ল্যাব ক্লাসে উপস্থিত ছিলেন না। এই 2.5 বছর 3-4 বারের বেশি আমি উনাকে কখনো ল্যাবে দেখিনি। এবার থেকে উপস্থিত থাকবে, এই দায়িত্ব আমি নিলাম। উনি ক্লাস ঠিকঠাক অ্যাটেন্ড করেন না, প্রতিবার পাশওয়ার্ড হয়ে যান কোনোভাবে, কিন্তু এবার উনি কিভাবে ফেল হলেন একটু জিজ্ঞেস করবেন আপনার স্ত্রীকে। পড়াশোনা করেনি, ফ্যামিলি প্রবলেম ছিল তাই। আর কিছু? উনি ক্লাসে মনোযোগী নন, আজকে থেকে মনোযোগী হয়ে যাবে। আপনার স্ত্রীকে একটু পড়াশোনায় মন দিতে বলবেন। জি বলবো। আর কিছু? প্রফেসর আনোয়ার সাহেব না ভঙ্গিতে মাথা নাড়ালেন। আরশ উঠে দাঁড়াল। প্রফেসর আনোয়ারের থেকে বিদায় নেওয়ার প্রয়োজন বোধ করল না। বড় বড় পা ফেলে এগিয়ে গেল। যেতে যেতে আদেশের স্বরে বলল, চুপচাপ ক্লাসে যাবি নুসরাত। নুসরাত সালাম দিয়ে বের হয়ে গেল। প্রফেসর আনোয়ার কপালে গুটিয়ে বিড়বিড় করলেন, জামাই বউ দুজন তো এক নৌকার মাঝি। কার কাছে কার কথা বলবো? শীতের বাতাবরণ প্রায় শেষের দিকে। জায়ান লিপি বেগম আর হেলাল সাহেবকে নিয়ে বাহিরে ঘুরতে গিয়েছে। লিপি বেগম যেতে চাননি, কিন্তু যেদি জায়ান টেনে নিয়ে গিয়েছে লিপি বেগমকে। হেলাল সাহেব সাদা রঙের পাঞ্জাবির সাথে গ্যাবাটিনের প্যান্ট পরেছেন। লিপি বেগম হালকা সবুজ রঙের শাড়ির সাথে মাথায় কালো রঙের হিজাব পরেছেন। বাহিরে যাচ্ছেন, একটু তো সেজেগুজে যাবেন। জায়ানের গাড়ি বাড়ির দৃষ্টি সীমানার বাহিরে যেতেই জাইন ফোন করল কাউকে। জি চলে আসুন। আধ ঘন্টার ভিতর এসে হাজির হলো ডেকোরেশন করার লোকেরা। জাইন দেখিয়ে দিল কোথায় থেকে কোথায় সাজাতে হবে এবং কিভাবে। সিগারেটে টান দেওয়ার জন্য ছাদের অন্য পাশে চলে গেল জাইন। আরশ পকেটে এক হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তদারকি করতে লাগল। আজ তার সময় কাটছে না, তাই সময় কাটানোর জন্য পকেট থেকে সিগারেট বের করে এক টান দিতে চাইল। হঠাৎ জাইনের কথা মনে হওয়ায় মনের কথা মনের ভিতর রেখে দিল। বড় ভাইয়ের সামনে দাঁড়িয়ে সে সিগারেট খাবে, এটা অসম্মানজনক মনে হলো তার কাছে। তাই সিগারেট আর বের করল না। পরে রুমে গিয়ে সিগারেট একটা টান দিয়ে আসবে। সন্ধ্যার দিকে মমো, লুৎফা, মাহমুদা, সরোয়ার আর আরশদের নানা বাড়ির লোক এসে হাজির হলেন। নানা বাড়ির লোক বলতে আরশদের মামা মামি আর আরশের নানি। আরশের নানি রুমানা খাতুন বাড়ির ভিতর প্রবেশ করার আগেই নাত বউ দেখার জন্য উতলা হয়ে গেলেন। নাসির সাহেব বললেন, মায়ই মা আগে ভিতরে চলুন, পরে না হয় ধীরে সুস্থে আপনার নাত বউদের দেখবেন। রুমানা খাতুন বাড়ির ভিতরে ঢুকতেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা মেহেরুন নেছার সাথে দেখা হল। মেহেরুন নেছাকে হালকা খোঁচা দিয়ে বললেন, আগের মতো মুখ চলে নাকি বেআইন? নাকি কিছুটা কমেছে আগের তুলনায়? দেখা হতেই এমন কথায় মেহেরুন নেছার মুখ কালো হয়ে গেল। এই একজন ব্যক্তি যার সামনে মেহেরুন নেছার মুখ বন্ধ হয়ে যায়। আরে বেআইন, আপনি তো দেখছি আমাকে ভিতরে ঢুকতেই দিচ্ছেন না।
দীর্ঘ কত বছর পর মেয়ের শ্বশুর বাড়ি আসলাম আর মেয়ের শাশুড়ি দরজা আটকে দাঁড়িয়ে আছে। দাঁড় করিয়ে রেখে আপনার মতো হাঁটুতে ব্যথা বানিয়ে দিতে চাচ্ছেন। এটা কি ঠিক? মেহেরুন নেছা মুখ লটকে দরজার সামনে থেকে সরে গেলেন। নাজমিন বেগম তাড়াতাড়ি উপরে গেলেন ইশরাত আর নুসরাতকে নিয়ে আসার জন্য। নিচে নিয়ে আসার আগে মাথায় ভালোভাবে ওড়না পেঁচিয়ে নিত্র বললেন, পরে না বড় ভাবির মা তাকেই বেজ্জতি করে দে। ভদ্র মহিলা কাউকে পরোয়া করেন না, পা চালিয়ে হাঁট। নুসরাত ভ্রু বাঁকিয়ে বলল, মহিলা কি অতিরিক্ত ডেঞ্জারাস? মেহেরুন নেছার থেকেও বেশি ডেঞ্জারাস? বলতে ডেঞ্জারাস, তোর দাদি উনার কাছে ডাল ভাত। নুসরাত বোঝার মতো করে মাথা নাড়াল। নাজমিন বেগম নুসরাতের মাথায় গাঁটটা মেরে বললেন, তোর কপালে শনি নাচছে রে নুসরাত। আজকের দিনে এসব পড়েছিস কেন? নুসরাত নাজমিন বেগমের কথা পাত্তা দিল না। ভদ্র মহিলার এক কথা বললে সে 10 কথা শুনিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। নুসরাত সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে উচ্চ শব্দে সালাম দিল রুমানা খাতুনের উদ্দেশ্যে। রুমানা খাতুন তীক্ষ্ণ চোখে দুজনের উপর থেকে নিচের দিকে তাকালেন। ইশরাত ঝুঁকে পা ধরে সালাম করল। রুমানা খাতুন হেসে মাথায় হাত বুলিয়ে দিলেন। নাজমিন বেগম কাঁধ দিয়ে ধাক্কা দিলেন নুসরাতকে পা ধরে সালাম দেওয়ার জন্য। নুসরাত তার জায়গা থেকে এক পা নড়ল না, শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। রুমানা খাতুন মেহেরুন নেছার দিকে জিজ্ঞাসার চোখে তাকাতেই মেহেরুন নেছা কর্কশ গলায় বললেন, বড়ডার বউ আপনাকে যেইডা পা ধইরা সালাম দিছে, আর ছোটডার বউ ওই যে ওখানে যেইডা দাঁড়াই আছে। আর জায়ানের বউ কোথায়? এখনও আয় নাই, জায়ান আনতে গেছে। রুমানা খাতুন লাঠি ভর দিয়ে উঠে দাঁড়ালেন। ইশরাতকে বললেন, জাইনের বউ বসো আমার পাশের খালি জায়গায়। আরশের বউকে একটু পরখ করে দেখে আসি। মেয়ে তো আমার দিকে আসছেই না। নুসরাতের সামনাসামনি হতেই দুজনের দিকে পরোক্ষ দৃষ্টি তাকাল। নুসরাতের মুখে হাসি নেই, ঠোঁট সূক্ষ্ম করে দাঁড়িয়ে আছে। নুসরাতের পাশে দাঁড়াতেই দুজন সমানে সময় প্রায় হয়ে গেলেন। আরশের বউ দেখছি আমার থেকেও লম্বা। নাজমিন বেগম হালকা হাসলেন। নুসরাত ভদ্র মহিলার দিকে তাকাল। মুখ দেখতে কিছুটা পাকিস্তানি মানুষের মতো। মায়ের কাছ থেকে মনে হয় একবার শুনেছিল আরশদের নানি পাকিস্তানি ছিলেন। প্রেম করে বিয়ে ছিল তাদের নানার সাথে। বয়স হওয়ায় মুখে ছাপ পড়েছে কিন্তু চামড়া এখনও সতেজ রয়েছে। মুখের ভাষা ধারালো আর সাথে তীক্ষ্ণ। তা আজ সচক্ষে দেখে নিচ্ছে। রুমানা খাতুন নুসরাতকে অবাক করে দিয়ে জড়িয়ে ধরলেন। নাজমিন বেগম হা করে তাকিয়ে তাকলেন বাজি পাল্টে যেতে দেখে। বিস্ময় চোখ মুখ ঝাপটালেন। আরশ আর জাইন ছাদ থেকে নেমে আসলো নানি আসার কথা শোনে। নুসরাতের গালে চুমু খেয়ে ছেড়ে দিয়ে আরশ আর জাইনের দিকে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে চুমু খেলেন। আরশের কানে কানে বললেন, তোর বউ তো দেখছি আমার থেকে এক ধাপ উপরে। আমার থেকে মুখ বেশি চলে নাকি? আরশ হালকা হেসে মাথা চুলকাল। নুসরাতের দিকে আর চোখে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। কিভাবে পটালি? রাতে বলি নানি। অনেক কাহিনী এখন বলতে গেলে সময় পার হয়ে যাবে। জাইনকে কানে কানে কিছু বলতেই জাইন কেসে উঠল। নানিকে সামান্য শাসানো গলায় বলল, নানি লজ্জা বেঁচে দিয়েছ? রুমানা খাতুন বাহু বন্ধন থেকে ছেড়ে দিলেন নাতিদের। হালকা হেসে জাইনের দিকে তাকিয়ে মাথা নাড়ালেন। তোদের ছোটবেলা মুদি দোকানে খাওয়াতে নিয়ে সব বেচে দিয়েছিলাম। ইসরাতের কপালে চুমু খেতে খেতে বললেন, তোমাকে দেখে আমি এত মুগ্ধ হয়েছি যে আদর করে দিতে ভুলে গিয়েছি। দুঃখিত। ইশরাত হালকা হাসল সৌজন্যতা বজায় রাখতে। মেহেরুন নেছা আর রুমানা খাতুনের গল্প আসর বসল। মেহেরুন নেছাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে রুমানা খাতুন একের পর এক উস্কানিমূলক বাক্য বলতে শুরু করলেন। তা বেআইন, এত ভালোবাসার নাতির বিয়ের অনুষ্ঠানে আসলেন না কেন? রুমানা খাতুন দাঁত বের করে হাসলেন। চায়ে চুমুক দিয়ে বললেন, আসলে তখন আমি আমার ছোট ছেলের বাসায় বেড়াতে গিয়েছিলাম, তাই আসতে পারিনি। রোহিণী জিজ্ঞেস করলেন, আপনার ছোট ছেলে কোথায় থাকে? নাজমিন বেগম বললেন, তুমি জানো না, খালার তো সব ছেলেই আমেরিকায় থাকে। ঝর্ণা মুখ আমেরিকার কথা শুনে ইয়া বড় হয়ে গেল। মেহেরুন নেছা মুখ বাঁকিয়ে বললেন, তাইলে চইলা আইলেন কেন? রুমানা খাতুন কপাল গুটালেন। ঝাঝালো স্বরে বললেন, আপনার সমস্যা হচ্ছে আমি চলে আসায়? মেহেরুন নেছা ঠোঁট বাঁকিয়ে বললেন, আমি কখন কইলাম এডা? না, আপনার কথা শুনে মনে হলো আপনি খুশি না আমি আসাতে। নুসরাত ঠোঁটে ঠোঁট চেপে না হাসার প্রয়াস করে গেল। ইশরাত দুজনের মাঝে নিরপেক্ষ বসে রইল। ভিতরে ভিতরে হেসে ফেটে যাচ্ছে কিন্তু সামনে হাসির তোরে শুধু শরীর নড়ছে। রুমানা খাতুনের সাথে কথায় পেরে উঠলেন না মেহেরুন নেছা। মুখ লটকে বসে রইলেন।
অ্যানিভার্সারি অনুষ্ঠান শুরু হলো 7:30টার দিকে। করার জন্য লোক বুক করে রেখেছিল জায়ান। একে এক সবাই ছাদে যেতে শুরু করলেন। মেহেরুন নেছার হাঁটুতে ব্যথা হওয়ায় আরশ কোলে করে নিয়ে গেল ছাদে। জাইন কোলে নিতে চাইল রুমানা খাতুনকে, তিনি লাঠি তুলে শাসালেন জাইনকে তাকে স্পর্শ না করার জন্য। লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে ছাদে গেলেন রুমানা খাতুন। সবাই যে যার রুমে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সেজে গুজে রেডি হচ্ছে। আরশ গ্রে কালার শার্ট, নেভি ব্লু কালার ফর্মাল প্যান্ট পরল। পায়ে নাইকের লগো বিশিষ্ট ব্ল্যাক কালার শু, চুলে জেল দিয়ে সুন্দর করে এক পেশে করে সেট করে রাখল। নুসরাত চুল পানিটেল করল। গ্রে কালার ফর্মাল প্যান্ট আর সাদা রঙের স্কিনি টি শার্টের উপর সাদা কালার ফর্মাল শার্ট পরল। পায়ে শর্ট হাই হিল পরে আয়নার সামনে নিজেকে একবার পরখ করে নিল। ঠোঁটে লিপ গ্লোস দিয়ে ঠোঁটের সাথে ঠোঁট ঘষে উপর নিচ লাগিয়ে নিল। ঠোঁট থেকে লিপ গ্লোস 2 আঙুল দিয়ে ট্যাপ ট্যাপ করে নিয়ে গালে ঘষে নিল। শেষ। আরশ এক হাত এগিয়ে দিল। নুসরাত নির্দ্বিধায় আরশের হাত চেপে ধরে এগিয়ে গেল রুমের বাহিরে। ইশরাত ডার্ক রেড কালার সিল্কের শাড়ি, ঠোঁটে ডার্ক রেড কালার লিপস্টিক, চুলগুলো মাঝ বরাবর করে পিছনের দিকে অর্ধেক রাখল আর সামনের দিকে অর্ধেক রাখল। মুখে লাইট মেকআপ, পায়ে সেন্ট লরেন্টের হাই হিল পরল। ইশরাত আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখে নিল। নিজেকে বলল, খারাপ লাগছে না, ভালোই লাগছে। রুম থেকে বের হতেই দেখা হলো জাইনের সাথে, যে কালো রঙের শার্ট আর কালো রঙের প্যান্ট পরে ইসরাতের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। ইসরাতকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুক্ষণের জন্য জাইন থমকে গেল। মুগ্ধ চোখে ইসরাতের উপর থেকে নিচে চোখ বুলাল। মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে এসে ইসরাতের হাত চেপে ধরল। জাইনের তীব্র দৃষ্টির প্রকোপে ইসরাত নিজের চোখ মাটির দিকে নামিয়ে নিল। জাইন ইসরাতের কোমরে চেপে ধরতেই ইসরাতের শরীর শিরশির করে উঠল। ইসরায় ঠোঁট কামড়ে তাকাতেই জাইন গম্ভীর গলায় বলল, মেডাম। ইশরাত কেঁপে উঠল হালকা, মাথা নাড়িয়ে হু বলল। জাইন বলল, আপনার হাতটা কি ধরতে পারি? ইশরাত কিছুটা খোঁচা দিয়ে বলল, হাত তো ধরেই ফেলেছেন, এখন পারমিশন নিয়ে কি করবেন? জাইন ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, তাহলে চলুন ম্যাডাম, দেরি হয়ে যাচ্ছে। ইশরাত মাথা নাড়িয়ে এগিয়ে গেল। ছাদে গিয়ে দেখল লিপি বেগম এবং হেলাল সাহেবকে চোখ বেঁধে দাঁড় করিয়ে রেখেছে আরশ আর জায়ান। জাইনকে দেখেই জায়ান বলল, তোর জন্য অপেক্ষা করছিলাম, তাড়াতাড়ি আয়। জাইন এগিয়ে আসল। 3 ছেলে 3 পাশে দাঁড়িয়ে চোখে থেকে কাপড় সরিয়ে দিতেই সবাই বলে উঠল, সারপ্রাইজ। লিপি বেগম হালকা হেসে উঠলেন। রুমানা খাতুনকে উপস্থিত দেখে আবেগে আপ্লুত হয়ে হাত বাড়িয়ে আলিঙ্গন করলেন। আলিঙ্গন শেষে খবরাখবর জিজ্ঞেস করলেন মায়ের। জায়ান বলল, নানুর সাথে পরে কথা হবে, আগে কেক কাটো। হেলাল সাহেব আর লিপি বেগম কেক কাটতে শুরু করলেন। সবাই সমস্বরে বলল, হ্যাপি 30 ইয়ার অ্যানিভার্সারি। কেকে কেটে একে একে লিপি বেগম সবাইকে খাওয়াতে শুরু করলেন। মেহেরুন নেছা একপাশে নাক ফুলিয়ে বসে রইলেন। হেলাল সাহেব কেক নিয়ে আগে মাকে খাওয়ালেন, পরে সবাইকে খাওয়াতে লাগলেন। কেক কাটার পর কিছুক্ষণ গল্প গুজব করে সবাই যে যার রুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। মাহাদি আসলো অনুষ্ঠান শেষ হওয়ার পর। আরশ রাগী চোখে তাকালো, কোনো কথা বলল না। অনিকা আর ইরহাম গিটার, সসের বোতল আর কয়েকটা ফোল্ড করা কাগজের টুকরো নিয়ে এসে বসল ছাদের মেঝেতে। সবাইকে আসার জন্য বলা হলো। জাইন আসতে চাইল না, জায়ান টেনে নিয়ে আসল। নুসরাত আরশকে বগলদাবা করে নিয়ে এসে বসল নিজের সাথে। ইরহাম বোতল ঘুরাল। প্রথমবার নুসরাতের দিকে বোতল গিয়ে থামল। ইরহাম জিজ্ঞেস করল, ট্রুথ ওর ডেয়ার? ট্রুথ। আচ্ছা বল, তোর জীবনের ফার্স্ট পিউরিটি কি? নুসরাতের ভারী গলার আওয়াজ, আমি নিজে। ইরহাম, অনিকা, মম চিৎকার করে বলল, কি? উত্তরে হাওয়া বইছে। শীতল হাওয়ায় গায়ে কাটা দিয়ে উঠছে ঠান্ডায় বসে থাকা মানবীদের। এক হাত দিয়ে অন্য হাত ঘর্ষণ করে হাত গরম করছে ছাদে বসে থাকা সবাই। ঠান্ডায় সবার কাছে মনে হচ্ছে দাঁত একটার সাথে আরেকটা খিচে লেগে আছে। তবুও চুপচাপ সবাই বসে আছে নুসরাতের পরবর্তী কথা শোনার জন্য। নুসরাতের ঠান্ডা গলার জবাব, কি মানে কি? ইরহাম থতমত খেয়ে বলল, আমি বলতে চাইছে যে, মানে অন্য কেউ কেন নয়? একটা প্রশ্ন করার পারমিশন আছে, দুটো নয়। এটা গেইমের রুলসের বিপরীত। ইরহাম দাঁত খিচে তীক্ষ্ণ দৃষ্টি দিল নুসরাতের দিকে। আরশ নিজের পুরু ঠোঁট দাঁত দিয়ে চেপে ধরে কিছু ভাবতে লাগল। ইরহাম বোতল ঘুরাল। বোতল ঘুরতে ঘুরতে থামল মাহাদির সামনে। ইরহাম হই হই করে উঠল, ট্রুথ ওর ডেয়ার ভাইয়া? ডেয়ার। আরশ বলল,
আমি ডেয়ার দিচ্ছি। সবাই মাথা নাড়াল। আরশ গম্ভীর গলায় বলল, এখানে উপস্থিত তোর একজন প্রিয় মানুষকে নিজের মনের কথা বল। মাহাদি ভ্রু বাঁকিয়ে শানিত দৃষ্টিতে আরশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুই কি আমাকে আদেশ দিচ্ছিস? আরশের নির্লিপ্ততা গলার উত্তর, তোর যা মনে হয়। মাহাদি ঠোঁট চেপে কিছুক্ষণ বসে রইল। একবার আরশের পানে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল মোমোর দিকে। মোমোর দিকে শান্ত ও গভীর চোখ রেখে ভারী পুরুষালী গলায় মাহাদি বলল, আমি আমার জীবনে একজন বেস্ট পার্সনকে দেখেছি, যে আমার বয়সে ছোট কিন্তু আমার থেকেও ম্যাচুরিটি বেশি। মমো লজ্জা পেয়ে হালকা হাসল। গালে হাত দিয়ে অপলক নজরে তাকিয়ে রইল মাহাদির দিকে। আমার বয়সে ছোট হওয়া সত্ত্বেও সে বিয়ে করে নিয়েছে। এটা আমার জন্য ভীষণ লজ্জার বিষয়। এবং এটা ভাবলেই আমার লজ্জায় মাথা কাটা যায়। তো যাই হোক, আমি সেই বেস্ট পার্সনের নাম বলবো না। কিন্তু একটা কথা বলতে চাই, অনেক দিন তো হলো বিবাহের, তাহলে কবে চাচ্চুর ডাক শুনছি আমরা? অপেক্ষায় আছি মামা। শেষের কথা আরশের চোখে চোখ রেখে কিছুটা ব্যঙ্গাত্মক গলায় বলল। ইরহাম, অনিকা, মমো আর নুসরাত হে হে করে হেসে উঠল। আরশ ঠান্ডা চোখে মাথা কাত করে মাহাদির দিকে স্থির তাকিয়ে থাকল। জাইন নিজের ঠোঁট চেপে বসে রইল দন্তের নিচে। ইশরাত অগোছালো দৃষ্টি ফেলল আশেপাশে। জায়ান নীরবতা লঙ্ঘন করে বলল, মাহাদি কুছ তো লেহাজকার, বড় ভাইয়েরা এখানে উপস্থিত আছে। মাহাদি শব্দ করে হেসে উঠল। মমো নিজের অবাঞ্ছিত ভাবনায় নিজে লজ্জা পেল। ইরহাম বোতাল ঘুরাল। বোতল এবার জাইনের দিকে থামল। নুসরাত জিজ্ঞেস করল, ট্রুথ ওর ডেয়ার? ডেয়ার। নুসরাত কিছুক্ষণ ভেবে বলল, আপনি ইসরাতের উদ্দেশ্যে একটা রোমান্টিক লাইন বলুন। জাইন গম্ভীর গলায় বলল, ওটার জন্য প্রিপারেশন নিতে হয়, আমি এমন কিছু করার প্রিপারেশন নেইনি। নুসরাত পকেট থেকে মোবাইল বের করে গ্যালারিতে ঢুকল। গ্যালারি থেকে কিছু খুঁজে বের করে জাইনের মুখের সামনে মোবাইল নিয়ে বলল, এটা ট্রান্সলেট করে বলুন আবেগ মিশিয়ে। অনিকা উকি ঝুঁকি মারল লাইনগুলো দেখার জন্য। নুসরাত ঝটপট জাইনকে লাইনগুলো দেখিয়ে মোবাইল অফ করে পকেটে ঢুকিয়ে রাখল যত্ন সহকারে। জাইন ইসরাতের দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকাল। ইসরাতের মুখের দিকে তাকিয়ে আদেশের স্বরে বলল, ইশরাত আমার দিকে তাকাও। ইশরাত মুখ ঘুরিয়ে রেখে বসে রইল। ইরহাম ইসরাতকে নড়তে না দেখে ইসরাতের পিঠ ঠেলে জাইনের দিকে করে বসিয়ে দিল। ইশরাত নাক কুচকে একবার তাকালো ইরহামের দিকে। ইরহাম ইসরাতের তাকানো পাত্তা দিল না। ইশরাত চোখ ঘুরিয়ে জাইনের চোখে চোখ রাখলি। বাতাসের সাথে জাইনের শরীরে ব্যবহৃত ব্ল্যাক টাইসেলিন ম্যান পারফিউমের কস্তুরি আর ভ্যানিলার গন্ধ তীব্রভাবে এসে ইসরাতের নাকে লাগল। ইশরাত মাতালের মতো ঘ্রাণটা নিজের নাসারন্ধ্রে টেনে নিল। নিজের খেই হারাতে গিয়ে ইশরাত নিজেকে সামলে নিল। ধূসর বর্ণের পুরুষালী চোখে বাদামির বর্ণের মেয়েলি চোখে মিলিত হল। চোখাচোখি হতেই মেয়েলি বাদামি বর্ণের চোখের পাপড়ি হালকা হালকা নড়ে উঠল। ইশরাত ঠোঁট কামড়ে ধরল, অস্বস্তি কাটানোর জন্য। জাইন নিজের গলা যথেষ্ট গম্ভীর রেখে রাশভারী গলায় বলল, আমি তোমাকে ভালোবাসব মৃত্যুর আগ পর্যন্ত। যদি মৃত্যুর পর ভালোবাসার সুযোগ থাকে তাহলে আমি তোমাকেই ভালোবাসব। কথাগুলো বলতে বলতে জাইন ইসরাতের দু হাত চেপে ধরল। ডান হাত বাড়িয়ে সামনের দিকে কাটা ছোট ছোট চুলগুলো কানের পিছনে গুজে দিল। অনিকা গালে হাত দিয়ে জাইন আর ইসরাতের দিকে চোখ রেখে বলল, হাও রোমান্টিক। প্রেমে পড়ে গেলাম আমি। নুসরাত বিরক্তি নিয়ে বলল, তুই যারে দেখিস তার প্রেমেই পড়ে যাস। প্রথমে আরশ, দ্বিতীয় মাহাদি ভাইয়া, তৃতীয় আবির, চতুর্থ নাহিদ, পঞ্চম জাইন, সবার প্রেমে তুই পড়ে গেলি। এটা তোর মন না প্লাস্টিকের বোতল। যা দেখিস তা দেখেই প্রেমে পড়ে যাস। অনিকা কিছুটা লজ্জা পেয়ে মুখ ঢাকল হাত দিয়ে। শব্দ করে হেসে বলল, এটা আপি তুমি ঠিক বলেছ। নুসরাত ভাবসাব নিয়ে নিজের পরনের শার্টের কলার উপরের দিকে তুলে বলল, আমি কখন অঠিক কথা বলি? আমি অলওয়েজ সঠিক কথা বলি। জাইনের চোখ থেকে ইশরাত চোখ সরিয়ে নিয়ে উঠে দাঁড়াল। নুসরাত অবাক দৃষ্টিতে তাকাতেই বলল, ভালো লাগছে না, তোমরা খেলো। ইশরাত ছাদ থেকে এক সিঁড়ি নিচে নামতে পারল না। জাইন উঠে দাঁড়াল, হাত উপরে তুলে আড়মোড়া ভাঙার মতো করল। আরশ ভ্রু বাঁকিয়ে বলল, তোমার ও কি ভালো লাগছে না? জাইন মাথা নাড়াল হ্যাঁ ভঙ্গিতে। ইসরাতের মতো একই উত্তর দিয়ে অগ্রসর হল সিঁড়ির দিকে। এক সিঁড়ি নেমে পিছনে একবার তাকিয়ে নিচের দিকে দৌড় দিল। ইরহাম গিটার আরশের দিকে এগিয়ে দিল। আরশ ভ্রু কুচকে তাকাতেই ইরহাম হেহে করে হেসে বলল, ভাইয়া একটা গান গেয়ে শোনান। আরশ গম্ভীর গলায় বলল, পারব না। নুসরাত বলল,
আমি এখানে থাকতে তুই উনাকে কেন বলছিস গান গেয়ে শোনানোর জন্য? এদিকে দে গিটার আমার কাছে, আমি শোনাচ্ছি। নুসরাত গিটার টেনে নিয়ে এনে একটা একটা তারে আঙুলের সাহায্যে শব্দ তুলতে শুরু করল। গিটারের শব্দের সাথে মিলিয়ে সবাইকে অবাক করে দিয়ে আরশ গম্ভীর গলায় গেয়ে উঠল। মেয়ের ख्वाब कहने लगे पलकों में रख ले इन्हाइन थोड़ा चैन मिल जाएगा टू इशारा कर दर इन्हाइन। আরশের গান শেষ হতেই সবাই হাততালি দিয়ে উঠল। নুসরাত প্রশংসা করতে কিপটেমি করল না, মন খুলে প্রশংসা করল আরশের গানের গলার। আসলে প্রশংসা বললে ভুল হবে। নুসরাত অ্যাডভাইস দিল আরশকে একটু বেশি। আপনি যদি আরেকটু সুর টেনে অ বলতেন তাহলে আরও ভালো হতো, আর গলার স্বরটা যদি আরেকটু মসৃণ হতো তাহলে আরও ভালো হতো। তারপর ও ভালো গেয়েছেন, কিন্তু আমার থেকে ভালো গান গাননি। আমি আপনার থেকে আরও ভালো গাই। ইরহাম মিনমিন করে বলল, কি গাও তা তো দেখি। গানের ধর্ষণ করে ফেলিস তুই। তুই আসলে বলতে কি চাস? আমি কিছু বলতে চাই না। তোর গানের গলা অনেক ভালো, কাকের মতো। নুসরাত এসবে পাত্তা দিল না, গিটার গলায় পেঁচিয়ে উঠে দাঁড়াল। সবার থেকে বিদায় নিয়ে সামনের দিকে এগিয়ে গেল। আরশ, ইরহাম, অনিকা বোতল আর কাগজের টুকরো যে পাত্রে রাখা তা নিয়ে এগিয়ে গেল সিঁড়ির দিকে নুসরাতের পিছন পিছন। এতক্ষণ বসে থাকায় মোমোর পা জিম ধরে গিয়েছে। ধীরে সুস্থে জুতো পরে যেতে চাইল, পিছন থেকে মাহাদি হাত চেপে ধরল। মমো চিৎকার করতে চাইল, পরের সেকেন্ডে নিজেকে সামলে উঠতেই মাহাদি মোমোকে নিজের দিকে ফিরিয়ে নিল। হাত দিয়ে মোমোর কপালের সামনের চুল অগোছালো করে দিয়ে কানের কাছে নিজের মুখ নিয়ে ফিসফিস করে আওড়ায়, মেবি আমি তোমার জীবনের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি নই, কিন্তু আমি আশা করি যে তুমি যখন আমার নাম শুনবে তখন হালকা হেসে নিজের মনের ভিতর ফিসফিস করে বলে উঠবে, দ্যাটস মাই ম্যান। মাহাদি হালকা হাসল, ঠোঁট বাঁকিয়ে। তা মোমো দেখল না। নিজের কথা শেষ, মোমোকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে বড় বড় পা ফেলে সামনের দিকে এগিয়ে গেল। কিন্তু পিছনে স্তব্ধ করে হৃদয়ে ঝড় তুলে দাঁড় করিয়ে রেখে গেল এক 21 বছরের রমণীকে। জাইন পা চালিয়ে নিচে নামল। ইশরাতকে হেঁটে নিজের রুমের দিকে যেতে দেখে পিছন থেকে গিয়ে হাত চেপে ধরল। ইশরাত কপালে ভাঁজ ফেলে ক্রোধ নিয়ে পিছনে তাকালে। পিছনে তাকাতেই জাইনকে দেখে ক্রোধ হাওয়ার মতো মিলিয়ে গেল। নিজেকে স্বাভাবিক রাখার প্রয়াস জারি রাখল ইশরাত। ইশরাত কিছু বুঝে ওঠার আগেই জাইন কোনো কথা না বলে ইশরাতের মুখ এক হাত দিয়ে চেপে ধরে পাজকলে তুলে নিল। ইশরাত আতঙ্কিত দৃষ্টিতে জাইনের দিকে তাকাল। জাইন ইশরাতের দিকে একবার চোখ বুলিয়ে সামনের দিকে তির্যক নয়নে তাকিয়ে ইশরাতকে নিয়ে দৌড়ে করিডোর পার হয়ে নিজের রুমে ঢুকে গেল। কোল থেকে ইশরাতকে নামিয়ে তড়িঘড়ি করে দরজা লাগাতে লাগল। ইশরাত পিছনে দাঁড়িয়ে চুপচাপ জাইনের এসব অদ্ভুত কর্মকাণ্ড লক্ষ্য করছিল। জাইন দরজার বাহিরের দিকে উকি ঝুঁকি মারতে মারতে বিড়বিড় করল, তাড়াতাড়ি দরজা লাগা জাইন, নইলে পাগলটা এসে যাবে। ইশরাত কৌতূহলী হয়ে জাইনের পিছন থেকে পায়ে ভর দিয়ে দাঁড়াল। জাইন দরজা লক করে পর্দা ভালোভাবে টেনে দিল। কাবার্ডের হাতল ধরে মুচড় দিতেই কাবার্ড খুলে গেল। অগোছালো ভঙ্গিতে কিছু হাতড়ে খুঁজতে লাগল। আরে এটা ও খুঁজে পাচ্ছি না। প্রয়োজনের সময় সবকিছু উধাও হয়ে যায়, কখন না জানি ওই হাড্ডিটা চলে আসে। ইশরাত কৌতূহলের শেষ পর্যায়ে গিয়ে জিজ্ঞেস করল, হাড্ডিকে? জাইন কাবার্ডের কাপড় অগোছালো হাতে হাতড়াতে হাতড়াতে বলল, তোমার বোন হলো হাড্ডি। ইশরাত মাছের মতো মুখ হা করে নিল। কি বলে এই লোক? নুসরাত হাড্ডি? এটা কোন ধরনের রাবিশ কথা? জাইন কাঙ্ক্ষিত জিনিস খুঁজে পেয়েই দৌড়ে নিয়ে এসে ইশরাতের হাতে পরিয়ে দিল চোখের পলকে। ইশরাত বিস্ময় কাটানোর আগেই জাইন নিজের বা হাতে হ্যান্ডকাফ পরে নিয়ে লক করে চাবি ঢিল মেরে বারান্দার বাহিরে ফেলে দিল। ইশরাত ঢোক গিলে ক্রোধ নিয়ে জাইনের দিকে তাকাল। বিরক্তির চরম মাত্রায় পৌঁছে গিয়ে ইশরাত চিরবির করে উঠল। নাক মুখ কুচকে জিজ্ঞেস করল, এই আপনি আমার হাতে হ্যান্ডকাফ পরিয়েছেন কেন? জাইন নির্লিপ্ততা চোখে তুলে তাকাল। কোনো কথা না বলে রুমের দরজা খুলে বের হয়ে গেল। ইশরাত না চাইতেও জাইনের সাথে বাহিরে যেতে হল। ইশরাত পা না বাড়ালে জাইন হ্যান্ডকাফ ধরে হেঁচকা টান দেয়। ফলে হাতে ব্যথা পাওয়ার জন্য ইশরাতেরও সামনের দিকে পা বাড়াতে হয়। জাইন এক প্রকার নিজের সাথে টেনে ইশরাতকে ডাইনিং টেবিলের দিকে নিয়ে গেল। খাবার টেবিলে মানুষের উপস্থিতি দেখে জাইন হাত আলগোছে পকেটে ঢুকিয়ে নিল। ইশরাত চোখ মুখ উল্টে নিজের হাত শাড়ির কোনায় ঢেকে নিল। ঠোঁটে ঠোঁট চেপে বসতে নেবে জাইন নিলজ্জের মতো দাঁত কেলিয়ে ইশরাতের কানে কানে ফিসফিস করে বলল, ঠোঁটে ঠোঁট তুমি চাপছ কেন ইশরাত? আমি থাকতে এত কষ্ট করার কি? আমি আছি না তোমার হাজবেন্ড?
ইসরাতের কান লজ্জায় ঝাঝা করে উঠল। মনে হলো কেউ ওর কানে সীসা ঢেলে দিয়েছে। এই বেডার কথার মানে ইসরাত খুব ভালোই বুঝল। না শোনার মতো করে নিজের গরম হয়ে যাওয়া কান বা হাত দিয়ে ঢাকল। ইসরাত, আমি শুধু বললাম এতেই তোমার গাল লাল আভা ধারণ করেছে। আর কিছু করলে কি হবে? তুমি কি স্টিল এই পৃথিবীতে থাকবে? ইসরাত রোগ গিলে নিজের লজ্জা কমানোর চেষ্টা করল। জাইনের কথা শুনল না, এমন করল। আশেপাশে চোখ ঘুরিয়ে তাকাতে লাগল। লজ্জায় গাল, চোখ, মুখ, কান সব লাল রং ধারণ করেছে। রুমানা খাতুন চেয়ার টেনে বসতে বসতে বললেন, কি জাইন, কানে কানে বউয়ের সাথে কি কথা হচ্ছে? জাইন হেসে মাথা নাড়াল, যার মানে তেমন কিছু না। লিপি বেগম সবার প্লেটে প্লেটে বিরিয়ানি তুলে দিতে লাগলেন। নুসরাতকে দিতে যাবেন আরশ লিপি বেগমকে তার দিকে ডেকে নিয়ে গেল। মায়ের হাত থেকে বিরিয়ানির বোল হাতে নিয়ে বড় বড় চামচে নুসরাতের প্লেট ভরে খাবার দিতে লাগল। লিপি বেগম হাই হাই করে উঠলেন, এত দিচ্ছিস কেন? খেতে পারবে না তো? আরশ গম্ভীর গলায় বলল, পারবে। জাইন প্লেটে খাবার নিয়ে খেতে লাগল। ইসরাতের ডান হাত বাঁধা থাকায় চুপচাপ প্লেটের দিকে তাকিয়ে বসে আছে। জাইন ইসরাতকে খেতে না দেখে মুখে চামচ পুরে দিল। ইসরাত কিছু বলতে নিবে জাইন বলল, চুপচাপ খাবার খাও। ইসরাত কিছু বলতে নিলেই জাইন চামচ ভর্তি খাবার নিয়ে ইসরাতের মুখে তুলে দিতে লাগল। রুমানা খাতুন বললেন, জাইনের বউ তার হাত দিয়ে খাচ্ছে না কেন? জাইন মুখে তুলে দিচ্ছ কেন? আসলে নানি, হাত কেটে গেছে অ্যাক্সিডেন্টালি। খেতে গেলে হাত জ্বালা করছে, তাই আমি খাইয়ে দিচ্ছি। শুনেছি স্বামীর সাথে খাবার খেলে ভালোবাসা বাড়ে, তাই ভালোবাসা বাড়াচ্ছি দুজনের মাঝে। রুমানা খাতুন মাথা নাড়ালেন বুঝার মতো করে। নুসরাত চেয়ারে বসা থেকে উঠে দাঁড়াল। উকি ঝুঁকি মেরে দেখতে চাইল কি হচ্ছে আসলে ওখানে। রুমানা খাতুন নুসরাতের দিকে তীক্ষ্ণ চোখে তাকাতেই নুসরাত চোখ মুখ উল্টে বসে গেল। জাইন আর ইসরাতের ভিতরের আসল রহস্য বের করার জন্য নুসরাত টেবিলের নিচের দিকে ঢুকে গেল। টেবিলের নিচে ঢুকে কিছু তো পেল না, উল্টো টেবিলের নিচ থেকে বের হওয়ার সময় মাথা টেবিলের সাথে লেগে আঘাত পেল। আরশ নুসরাতকে টেবিলে না দেখে আশেপাশে খুঁজতে লাগল। বিড়বিড় করল, গেল কই? এটা কি গোয়েন্দা হচ্ছে যে সব বিষয় তার জানতে হবে? প্লেটের দিকে চোখ পড়তেই চোখ ছানাবড়া হয়ে গেল। প্লেটের খাবার প্লেটে সব রয়ে গেছে। দাঁত খিচে ব্যথা হজম করে যখন উঠতে চাইল নুসরাত, আরশ নুসরাতকে খোঁজার জন্য তখন হাঁটু ভাঁজ করে নিচের দিকে তাকাতে নিল। একই সময় নুসরাত টেবিল নিচ থেকে আরশের হাঁটুর পাশ ঘেঁষে উঠতে নিল। আরশ হাঁটু ঘুরিয়ে নিচের দিকে ঝুঁকতে নিতেই নুসরাতের নাকের সাথে লেগে গেল। হঠাৎ নুসরাতের নাকের সাথে হাঁটুর সংঘর্ষ লেগে নাক পিটপিট করে উঠল। চোখে হালকা পানি জমা হয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে গেল কয়েক সেকেন্ডের জন্য। নুসরাত শ্বাস নিতে না পেরে টেবিলের নিচ থেকেই গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, আম্মা গো, আমার নাক ফেটে গেল। এই আরশের বাচ্চার জন্য আমার সেন্সিটিভ নাকের আজ বিনাশ হয়ে গেল। আমার নাকা আম্মা গো, আ।